একদিকে তৃণমূলের দুর্নীতি, এই দুর্নীতির অবসান ঘটুক, অপরদিকে বিজেপির প্রতিশ্রুতি, এই দুটো মানুষ গ্রহণ করে নিয়েছিল। ফলে ব্যাপকভাবে বিজেপিকে ম্যান্ডেট দিয়ে নিয়ে এসেছে। সর্বপ্রথম যে ধাক্কাটা খেয়েছে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তথা হকাররা। হকারদের জীবন জীবিকা বিপন্ন করে তুলেছে বিজেপি সরকার 100 দিনে। তাই নয়, লক্ষ্মী ভাণ্ডারের পরিবর্তে অন্নপূর্ণা যোজনার কথা বলা হয়েছিল, যে আপনার প্রত্যেকটা মহিলাকে 3000 করে দেওয়া হবে। আর যতদিন এগোচ্ছে এই সরকারের বয়স হচ্ছে, নতুন নতুন নিয়মের ফাঁদে ফেলে যারা বিগত দিনে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, এই ধরনের মহিলারাও আজকে বঞ্চিত হচ্ছে। 200 ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা বলেছিল প্রতিশ্রুতিপত্রতে, 100 দিনে সেটাও কার্যকারিতা করতে পারেনি। ওর পরিবর্তে সোলার লাগানোর নিদান দিচ্ছে। শুধু তাই নয়, বছরে যে 5 বছরে যে চাকরির টার্গেট রেখেছিল সম্ভবত 1 কোটি পার ইয়ার, তাহলে কত করে হচ্ছে? এবছরে বাজেটে 1 লক্ষ চাকরির কথা উল্লেখ করলেও এখনো পর্যন্ত সেইভাবে আমরা দেখতে পেলাম না। কোনো নোটিফিকেশন জারি করেছেন, অর্থাৎ এখানেও একটা ধোঁয়াশার মধ্যে থাকছে। শুধু তাই নয়, বিগত দিনে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে শুরু করে টেট 2022, 2023 আরও যেগুলো নিয়োগ প্রক্রিয়া যেগুলো থমকে আছে, সে নিয়েও কোনো উচ্চবাচ্য করতে দেখা গেল না। বিরোধী আসনে যখন বসেছিল বিজেপি, এই চাকরির পরীক্ষার্থীদেরকে নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন। তারাই আবার যখন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, প্রতিবাদে যখন নামছে, আবার পুলিশকে সেই বিগত সরকারের মতো এগিয়ে দিচ্ছে তাদের উপরে, তাদেরকে ধরে আটকানোর জন্য। শুধু তাই নয়, চমকের রাজনীতি চলছে। আর উন্নয়ন শুধু দেখানো হচ্ছে, বিশেষ এক সম্প্রদায়কে আক্রমণটাকে এদের উন্নয়ন বলে দেখানো হচ্ছে। 100 দিনের সরকার যথেষ্ট টাইম পেয়েছে, কিন্তু যেভাবে এগিয়ে যাওয়ার কথা ছিল বা যেভাবে প্রতিশ্রুতিপত্রতে তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেছিল, সেই পূরণে ব্যর্থ। এবার আমি বিরোধী বিধায়ক হিসাবে এগুলো বলবোই। আমার থেকে ভালো বলতে পারবে শহরে চলে যান, গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করুন জল যন্ত্রণা কতটা কমেছে, যেটা শহরের সব থেকে 5টা সমস্যার মধ্যে অন্যতম একটা, জল যন্ত্রণা কতটা কমেছে তারা বলবে। গ্রামে চলে যান, গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জলের যে সমস্যা কতটা দূরীভূত হয়েছে, আমার থেকে ভালো গ্রামের মানুষ বলতে পারবে। অন্নপূর্ণা ভাণ্ডার না পেয়ে বেশ কিছু মহিলা দেখা যাচ্ছে বিভিন্ন জেলায় একদম সরাসরি রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। দেখুন, আমি প্রত্যেকটা ডেমোক্রেটিক ওয়ে যে প্রোটেস্ট হয় সেগুলোকে আমি স্বাগত জানাই। আমি সেখানে ফিজিক্যালি না থাকতে পারলে মেন্টালি থাকি। কথা হচ্ছে, প্রতিশ্রুতি দিয়েছিলেন যখন বিরোধী আসনে বসেছিল বিজেপির পক্ষ থেকে। বিজেপি এখন শাসকের আসনে বসেছে, প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে, ফলে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। আমি একটা কথা হাউসের মধ্যে বলেছি, আজকেও বলছি, যে সার্ভে করা হোক, যারা পুরুষ নাকি অভিযোগ পুরুষ অনেক ঢুকে বসে আছে, কত আছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক। তাদেরকে বাদ দিয়ে যেভাবে প্রতিশ্রুতি দিয়েছে ওভাবেই প্রত্যেকটা মহিলাকে 3000 টাকা অন্নপূর্ণার যোজনার মাধ্যমে তাদেরকে দিতে হবে, এটা আমার দাবি। দেখুন, ক্ষমতায় আসার আগে বলেছিল কেন্দ্রীয় সমাহারে দিয়ে দেব মহার্ঘ ভাতা। ক্ষমতায় আসলো, বাজেট দেখলাম, সেখানে একটা পার্সেন্টেজ ইনক্রিজ করার কথা বললো এবং লং টাইম দিল, এতদিন পরে দেবো। কিন্তু আমরা বারবার বলেছিলাম যে কেন্দ্রীয় সমাহারে দিতে হবে এবং সুপ্রিম কোর্টে যে নির্দেশনা আছে সেটা দিতে হবে। আজকে সেটা পুরনো ব্যর্থ হয়েছে, সেজন্য যেতে বাধ্য হচ্ছে সরকারি কর্মচারীরা। চিনির দাম হুম করে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য হচ্ছে চিনি। গত 1 সপ্তাহে 20 টাকা দাম বেড়ে গেছে। দেখুন, বিশেষজ্ঞরা বলছে যেভাবে ইথানল তৈরি হচ্ছে, ফলে কোনো না কোনো জায়গায় চিনি উৎপাদন কম হয়ে যাচ্ছে, সেই জন্য এর ইম্প্যাক্টটা চিনির উপরে পড়ছে।
সমস্যা হচ্ছে এই যে ইথানল নিয়ে তাহলে দুরকমভাবে আমরা আক্রান্ত হচ্ছি। E20 দ্বারা আমাদের গাড়িগুলো নষ্ট হচ্ছে, একভাবে আক্রান্ত হচ্ছে। দ্বিতীয় হচ্ছে চিনির দাম বেড়ে যাচ্ছে, ওখানে আমরা মার্কেটিং প্রাইস হাইক হয়ে যাচ্ছে, জড়া দাম আমাদের কিনতে হচ্ছে। সরকারের কাজটাই কি? জনগণকে একটু সুযোগ সুবিধা বেশি করে দেওয়া, মার্কেটকে কন্ট্রোল করা, ভারতবর্ষের নাগরিক যারা আছেন, বাংলার নাগরিক যারা আছেন, তাদেরকে এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেই দামটা আন্ডার কন্ট্রোল রাখা। তার পরিবর্তে কি দেখছি, একের পর এক দাম বেড়ে যাচ্ছে, কন্ট্রোল তো দূরের কথা, বকলমে দাম বেড়ে যাওয়ার কারণেই এই বিজেপি হয়ে দাঁড়াচ্ছে। মুখ্যমন্ত্রী ডাকলে তিনি আসতেন না, ফলে দেশের স্বার্থ বিকৃত হল। বর্তমান মুখ্যমন্ত্রী সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তাকে ধন্যবাদ জানিয়েছেন। দেখুন, আমরা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে আছি। পরিকাঠামোর মধ্যে যখন আছি, যে প্রোটোকল আছে প্রত্যেককে প্রোটোকলের মান্যতা দেওয়া দরকার। এমনও তো দেখা গিয়েছে যে আমাদের পশ্চিমবাংলার সরকারের যিনি প্রধান, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করছেন বিরোধী MP MLA-দেরকে বর্জন করে। এটা তো প্রোটোকলের বাইরে। আজকে অমিত শাহজি যে কথা বলছেন প্রোটোকলের মধ্যে থেকে নিশ্চিতভাবে বলছে। তবে একটা কথা আমি অ্যাড করতে চাই, যেহেতু তিনি উত্তরবঙ্গে এসেছেন, উত্তরবঙ্গে এসে আমাদের দেশে নিরাপত্তার জন্য তিনি আলোচনা করছেন। শুধু উত্তরবঙ্গ নয়, পাঞ্জাব, গুজরাট, ওদিকে আপনার রাজস্থান সহ ত্রিপুরার যে বর্ডার স্টেটগুলো আছে সেগুলোকে আরও বেশি করে নজর দেওয়া দরকার। অরুণাচল প্রদেশ প্রত্যেক দিন শুনছি কম বেশি নাকি চীনের অগ্রসর হচ্ছে, সেখানে আটকাবে কী করে? কয়েক হাজার কিলোমিটার নাকি চীন চলে এসেছে। একটা ভিডিও দেখছিলাম অরুণাচল প্রদেশের একটা ছেলের, প্রতিবাদী একটা ছেলে, যে এখনো যদি আমরা চুপ থাকি আমরা আগামী দিনে ইন্ডিয়াতে থাকতে পারবো না, চীনের মধ্যে চলে যাব। সেখানেও তো দেখতে হবে। সাথে সাথে এটাও বলবো, চিকেন নেক নিয়ে একটা সেন্সিটিভ জায়গা। ইতিহাস যদি দেখা যায় 2015 বা আগে পরে, যে আমরা বাংলাদেশের সুবিধার্থে বা আমার দেশের সুবিধার্থেও আমরা ল্যান্ডকে এক্সচেঞ্জ করেছি, ছিটমহলকে হস্তান্তর করেছি। এবং এটা এখনো জলচালিত প্রমাণ আছে। 3 বিঘা যে করিডোর আছে, বাংলাদেশের মানুষের সুবিধার্থে, যাতায়াতের সুবিধার্থে, সহজ ইজি অ্যাক্সেসের জন্য আমাদের ভূখণ্ডের উপর দিয়ে বাংলাদেশকে আমরা যাতায়াতের ব্যবস্থা করে দিয়েছি। তো আমাদের দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, বহির্বিশ্বের শত্রুদের হাত থেকে আমার দেশের নিরাপত্তার স্বার্থে চিকেন নেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিকেন নেককে আরও এক্সটেন্ড করা যায় নাকি, জায়গাকে আরও বাড়ানো যায় নাকি, সেই নিয়ে আমার মনে হয় আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আমার দেশের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টারের আলোচনা করে বাংলাদেশ সরকারের সাথে দ্রুততার সাথে ডায়লগ বিনিময় করা দরকার। যাদবপুর এখন একটা টাইম পর্যন্ত ভাবছিলাম যে যাদবপুরের ছাত্রদের সাথে বহিরাগতদের লড়াই, কিন্তু পরবর্তী যত বেলা গড়ালো দেখতে পেলাম যাদবপুরের কৃষ্টি কালচার ঐতিহ্যের উপর আক্রমণে নেমেছিল কারণ। যেভাবে যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে তাণ্ডব চালিয়েছে, ঐতিহ্যগুলোতে আক্রমণ করেছে, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যাদবপুর শুধু একটা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল একটা ইউনিভার্সিটি নয়, বিশ্বের খ্যাতনামা ইউনিভার্সিটির মধ্যে একটা। সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্টার অফ এক্সেলেন্স হিসাবে ঘোষণা করেছেন। শুধু তাই নয়, ব্রিটিশদের বিরুদ্ধে যাদবপুর ইউনিভার্সিটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্রিটিশদের তাড়ানোর বিরুদ্ধে। তাহলে এই ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠানকে যেভাবে কাকু জ্যাঠুদের বয়সে লোকেরা এসে ছাত্র শ্রেণী যে তাণ্ডব চালিয়েছে, অবশ্যই হওয়া দরকার। তো যে কমিটি, উচ্চ পর্যায়ে যে কমিটি গঠনের কথা বলেছেন, আমি জানি না, তবে আমি আশা করব যেন একটা টাইম ফ্রেম করে দেয়, ওই টাইমের মধ্যে তদন্ত প্রক্রিয়া শেষ হবে। অন্যথায় ওই মমতা ব্যানার্জির আমলে SIT তৈরি করে দেওয়ার মতো হবে। হাজারো হয়তো SIT হয়ে গেছে, নিটফল 0। কলকাতা কর্পোরেশনের স্থায়ী এবং অস্থায়ী মিলে যত কর্মী রয়েছে তাদের বেতন দিতে যা টাকা প্রয়োজন দেখা যাচ্ছে কোষাগার থেকে তার থেকে বেশি টাকা পেমেন্ট হচ্ছে। এই জন্য পুরো কর্তৃপক্ষ একটা তদন্ত কমিটি গঠন করেছে। এটা তো আজকের রোগ নয়, এটা দীর্ঘদিনের রোগ। সে রোগটা চলছে। শুধু তাই না, আপনি খোঁজ নিলে দেখবেন এই যে হেডে টাকাটা উঠছে, যেটা অস্থায়ী হেডে বেশি টাকা উঠছে। এটা চুরি করার সব থেকে ওদের জন্য, যারা চুরি করে তাদের জন্য সেফ জোন। অস্থায়ী কর্মী হিসাবে এগুলো তুলছে, তদন্ত হওয়া দরকার।
এদিকে অস্থায়ী কর্মচারীরা তাদের ন্যায্য যে তাদের মজুরি পাওয়া দরকার, তাদের কর্মের মূল্যায়ন হচ্ছে না, উল্টো দিকে টাকা লুট হয়ে যাচ্ছে। এবার শেষ প্রশ্ন আমার অন্তত, সেটা হচ্ছে আরাবুল ইসলামের কি হলো? ভোটের আগে জয়েন করতে দেখুন, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। প্রথম আমি এই তত্ত্বে অন্তত বিশ্বাস করি যে যখন দলে থাকবে সোনার টুকরো, আর যে দল ছেড়ে চলে যাবে তাকে তার আগে পরে না প্রচুর বিশ্লেষণ যুক্ত করে দেবো অমুক অমুক অমুক, সেটা আমি বিশ্বাস, অন্তত এই কাজটা আমি করবো না, এটা আমি বিশ্বাস করি। সুতরাং সে ছেড়ে গিয়েছে, একাধিক অভিযোগ রেখে ছেড়ে গিয়েছে। আমি একটা উদাহরণ দিয়ে এই কথাটা শেষ করব। আমি মনে করি না, সবাইকে সম্মান দিয়ে বলছি, যে আমাকে তিনি দল ছেড়ে বেরিয়ে গেছেন মানে তার নিয়ে অনেক কথা বলতে হবে, প্রশ্ন তুলেছেন বলে বলছি, মানে স্পেশাল আমি রিয়াকশান দিতাম না। এতটুকু বলবো, আমরা জানি গ্রামে শহরে আমরাও দেখেছি যে কিছু পশু জন্তু আছে, পশু আছে, প্রাণী আছে, তারা নোংরাতে মুখ লাগায়। আমরা অনেক সময় সেই জন্তুগুলোকে, প্রাণীগুলোর মুখে জাল লাগিয়ে দিই যাতে এই নোংরাতে না মুখ দেয়, মুখ মানে খেয়ে নেয় নোংরা, জাল লাগিয়ে দিই আমরা। কিন্তু দেখবেন যদি ছেড়ে দিই, আবার জাল লাগিয়ে ছেড়ে দিই, ও খেতে না পারলেও ওখানে গিয়ে মুখ গুজে চেষ্টা করে। এতটুকুই আমি বলবো। কিন্তু যখন জানেনি যে এর মুখে জাল লাগাতে হবে, তাহলে তাকে নিয়েছিলেন, চেষ্টা করেছিলাম, তাকে নিয়েছিলেন কেন? আমি অন স্টেজ বলেছিলাম, আমরা অন স্টেজ বলেছিলাম যে মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। অন স্টেজ বলেছিলাম মানুষকে শুধরাবার জায়গা দেওয়া দরকার। এটা কি মানে এটা আমি 5 মাসের মধ্যে এমন কি হলো যে দল ছাড়তে হলো? সেটা আমার থেকে ভালো হচ্ছে যিনি দল ছেড়েছেন তাকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। মানে এটা কি আপনাদের নেওয়া কি ভুল হয়েছে না দলে? আরাবুল মানে সংশোধন করার আরাবুল জায়গা? দলে কি নেওয়া চেষ্টা হচ্ছে, মানুষকে তো ভালো প্ল্যাটফর্ম দিতে হবে। এখন কি মনে হচ্ছে নেওয়া ভুল হয়েছে? না দেখুন, আমি একবারের জন্য কথা বলবো না। আমি আবারও বলছি, কেউ আসলো যখন সোনার টুকরো হয়ে গেল, ছেড়ে যখন বেরিয়ে গেল, তাকে অমুক অমুক ভাষায় গালিগালাজ করা আমার দ্বারা হয় না। সুযোগ দেওয়া হয়েছিল, তিনি হয়তো সুযোগটা কাজে লাগাতে পারেননি, বা আমাদের যে অ্যাটমসফিয়ার সেখানে তিনি নিজেকে, সেই অ্যাটমসফিয়ারে নিজেকে সামঞ্জস্যতা করতে পারছেন। হতে পারে, 5 রকমের মানুষ থাকতে পারে। আমার মিষ্টি খেতে পছন্দ, আপনার টক খেতে পছন্দ। আপনি গালিগালাজ না করেও যে উদাহরণটা দিলেন সেটা তো ভয়ঙ্কর, মানে একেবারে খুবই ভালো উদাহরণ। কিন্তু আমি বলছি, এরকম আর কেউ আছে দলে যাদেরকে মুখে পরিয়ে এনেছেন? আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে আপনারা তো আমার থেকে বেশি, আমার কেউ হতে পারে এরকম? আপনারা খুঁজতে থাকুন, খুঁজে পেলে বলবেন, শুধরানোর সুযোগ দেওয়া হবে। নেক্সট কোশ্চেন, তখন না মানে হিন্দি হিন্দি আমার লাস্ট প্রশ্ন হচ্ছে, সৌগত মোল্লা থাকলে বাইরে তাকে এরকম একবার সুযোগ দিতে? যখন নাই আর কবে বার হবে কারো না মানে ঠিক ঠিকানা নাই, সেই নিয়ে প্রশ্ন করে অযথা টাইম নষ্ট করবেন। না, মানে- আপনি একটা প্রথম সারির এত বড় একটা চ্যালেঞ্জ, থাকলে কি মানে একবার সুযোগ দিতেন তাকে? আমার ক্যানিং পূর্বের মানুষরা ভালো বলতে পারবে আমার থেকে। এবার কি হিন্দি? হ্যাঁ, কার ভাই হবে, কার জামাইবাবু হবেন, কার কি হবে, সেটার থেকে বড় কথা হচ্ছে যে অন্যায় করছে তাকেই আমরা তাকেই বলবো। কিন্তু প্রশ্ন আমার এখানে থেকে যায়, বিগত 10 বছর সারা ভারতবর্ষের কথা বলছি, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, যাদেরকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হচ্ছে, পাকিস্তানের গুপ্তচর, জঙ্গি, আমাদের ডেটা দিয়ে দিচ্ছে বিদেশকে, যে লাস্ট 10 বছর যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের স্ট্যাটাস কি, কজন শাস্তি পেয়েছে, এই প্রশ্নটা আমি আজকে তুলতে চাই। গ্রেফতার হচ্ছে, 2-4 দিন মিডিয়াতে বক্তব্য চলছে, ট্রায়াল চলছে, আলোচনা হচ্ছে, তার পরবর্তীতে ওই জঙ্গিগুলো যদি অন্যায় করে থাকে কেন তাদেরকে শাস্তির দ্রুততার সাথে দেওয়া হচ্ছে না? বিগত দিনে বলেছি, আজকেও বলছি, যদিও ফাঁসির বিরোধিতা অনেকে করে,
সেখানে যাব না, তারপরে বলছি 6 মাসের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এদের বিচার হোক। এরা যদি দোষ করে থাকে সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, কারণ এরা যদি অন্যায় করে থাকে কেন 10 বছর এদেরকে আমরা পুষবো? অন্যায় দেশে থাকবে দেশ বিরোধী কাজ করবে, দেশের ভাত ডাল খাবার নিয়মিত খাবে, কেন আমরা এদেরকে পুষবো? এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা হোক। বলছি, উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে অমিত শাহ তিনি অভিযোগ করেছেন এই ধরনের অনুষ্ঠানগুলোতে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হোক এবং কোন উচ্চ নেতৃত্বর ইশারাতে এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যেত, বালি পাথর কয়লা ইত্যাদি রাষ্ট্রীয় সম্পত্তিগুলো চুরি হতো, এটা দেখার দরকার আছে। তাহলে এগুলো সমাধান হবে, অর্থাৎ আগামী প্রজন্মের জন্য দৃষ্টান্ত তৈরি হবে, দুর্নীতি কম হবে। আর অন্যথায় শুধু জনপ্রতিনিধি বা বিরোধী দলের নেতা কেতাদের ধরে টানাটানি করলে দুর্নীতি চিরতরের জন্য মুছবে না। কারণ একটা দুর্নীতি হলে যেমন জনপ্রতিনিধিরা যুক্ত থাকছে, চিৎকার করে বলছি আমি, সাথে সাথে এটাও চিৎকার করে বলবো, আধিকারিকরাও কোনো অংশে পিছিয়ে নাই। কোন আধিকারিক বলতে পারবে প্রেসারে থেকে আমি করেছি, আন্ডার প্রেসারে রেখে আমাকে সই করিয়েছে, তাহলে সে কিসের আধিকারিক হলেন? জনগণ ট্যাক্সের টাকাটা দিচ্ছে, তার থেকে মাইনে হচ্ছে আপনারা কেন কমপ্লেন করেননি তার বিরুদ্ধে? চুরি করে যে, আর চুরিকে যে প্রশ্রয় দেয় আমরা জানি তাদেরকে কি বলে। জঙ্গি সন্দেহে এসটিএফ ইসলামপুর থেকে একজনকে অ্যারেস্ট করেছে, তিনি আবার স্থানীয় তৃণমূল ব্লক সভাপতি। দেখুন, এই ধরনের টুলুমণ্ডল তৃণমূল কংগ্রেসে শয়ে শয়ে নয় হাজার আছে, খুঁজে বার করতে হবে। রাষ্ট্রীয় সম্পত্তিগুলোকে কিভাবে লুট করেছে, কোথা থেকে টাকা আসলো? নিষিদ্ধভাবে টাকা ছাপানো তার মেশিন নয়, দুরকমভাবে হতে পারে, এক লোকের কাছ থেকে কেড়েছে, নাহলে রাষ্ট্রীয় সম্পত্তিগুলো থেকে বানিয়েছে। তখন এটাকে তদন্ত করা দরকার। তবে আমি একটা কথা বলবো, টুলুমণ্ডল হতে পারত না দলের ওপরের নেতাদের হাত না থাকলে। টুলুমণ্ডল এই খ্যাত হতে পারতো না যদি আধিকারিকদের না সহযোগিতা থাকতো। শুধুমাত্র টুলুমণ্ডলকে ধরলে সমস্যার সমাধান হবে না। আগামী দিনে যদি এই সমস্যা গোড়া থেকেই সমাধান করতে হয়, ওই সময় ওখানকার আধিকারিকদের সাথে টুলুমণ্ডলের কি সম্পর্ক ছিল, কি আদান